নানা রকম বিবর্তনের মধ্য দিয়ে ক্রিকেট নামক খেলাটা এগিয়ে যাচ্ছে। 100 বছরের বেশি যার ইতিহাস, সেই ইতিহাস পর্যালোচনা করলে আমরা বারবার দেখি যে ক্রিকেটের ফরম্যাটে পরিবর্তন বা সংস্কার হয়েছে, সংস্করণ এসেছে নতুন নতুন, একইভাবে নতুন নতুন নিয়মকানুনও প্রবর্তিত হচ্ছে, পরিমার্জিত পরিবর্তন, অনেক কিছুর মধ্য দিয়ে ক্রিকেটটা যাচ্ছে। যে কারণে টেস্ট, ওয়ানডে, তারপরে আমরা দেখছি টি-20 ক্রিকেট, সেই টি-20 বিশ্বকাপ সামনে। কিন্তু এই বিশ্বকাপ এবার আরও বেশ কিছু নতুন নিয়মকানুনের মধ্য দিয়েই শুরু হবে। সেই সব নিয়েই মূলত আমাদের কথাবার্তা বলার জন্য সংবাদ প্রকাশের নতুন আয়োজন ক্রিকেট টক। এবং ক্রিকেট টকে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি এমন একজনকে যিনি বাংলাদেশ ক্রিকেটে খুব পরিচিত মুখ, বিশেষ করে টেলিভিশনের সৌজন্যে গোটা বিশ্বেই তাকে এখন চেনেন। তিনি আইসিসির আম্পায়ার, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, মাসুদুর রহমান মুকুল। মুকুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি শুরুতেই যেমনটি বলছিলাম যে এই যে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার মানে ক্রিকেটের স্বাভাবিক সৌন্দর্যের উপর কীরকম প্রভাব ফেলে, সেটা কি নষ্ট করে দেয়? সে দাদা, এটা যদি উত্তরটা দিতে চাই তাহলে সে দুই রকমভাবে। একটা হলো যদি আপনি ক্রিকেট ঐতিহ্য ধরেন তো সেইখানে হয়তো একটু ব্যাঘাত ঘটছে, বাট আপনি ক্রিকেট যদি মানে এখন ক্রিকেটটা হচ্ছে বাণিজ্যিক, সবাই ক্রিকেটটাকে সুন্দর, দর্শকরা দেখতে চায় সুন্দর একটা ক্রিকেট, নির্ভুল ক্রিকেট, টিমগুলো জিততে চায়। সো ওই হিসাবে যদি আপনি ধরেন তাহলে আমি বলবো ক্রিকেটে যেসব চেঞ্জেসগুলো আসছে সময়ের দাবিতে এই চেঞ্জগুলো দরকার ছিল। বাট আপনি যদি আপনার ঐতিহ্য ধরেন তাহলে ঐতিহ্য জায়গায় গেলেই আমাদের একটু মনে হবে না ক্রিকেটটা আসলে ক্রিকেটের মধ্যে চলতে দেওয়া উচিত ছিল। না, আমি ওই অর্থে যে ক্রিকেটের মতনই চলবে এটা স্বাভাবিক। আবার বিশেষ করে টি-20তে খুব দ্রুত সময়ে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে, কুইক ক্রিজে যেতে হচ্ছে ব্যাটসম্যান আউট হওয়ার সঙ্গে সঙ্গে। আবার আম্পায়ারকে বাড়তি সতর্ক থাকতে হয়, সময় দেখতে হচ্ছে। আবার একটা সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ার কল করে নিজেও অনেক সময় কনফিউজড হয়ে যান। তো এইটা আম্পায়ারদের উপর কীরকম চাপ তৈরি করে? আসলে দাদা দেখেন, যারা ইন্টারন্যাশনাল লেভেল বা ইভেন দ্য ডোমেস্টিক লেভেল আম্পায়ারিং করছে সবাই কিন্তু একই বই, একই তথ্য জেনে আম্পায়ারিং করছে। আম্পায়ারিংয়ের ক্লাসটা তখনই আপনি বুঝবেন যে কে উপরে ভালো আম্পায়ার, কে খারাপ। যে যত বেশি নিজেকে কনফিডেন্টলি এবং ম্যানেজমেন্ট কন্ট্রোলিং যার যত বেশি ভালো, কনফিডেন্স যার যত বেশি, সে তত ভালো আম্পায়ার। সো এত প্রযুক্তির ভিতরে, এত ক্যামেরার ভিতরে যেই আম্পায়ারটা সাকসেসফুলি খেলাটাকে রান করতে পারবে আসলে সেই ভালো আম্পায়ার। দ্যাটস ওয়াই আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় না, প্রযুক্তি কিছু কিছু ক্ষেত্রে আম্পায়ারদের অনেক রকম হেল্প করছে। কিভাবে করছে দেখেন, আপনি যদি আগে একটা ভুল ডিসিশনে একটা টিম হেরে যেতে পারতো, কিন্তু এখন সেই ভুল ডিসিশনটা রেকটিফাই করার জন্য আপনার প্লেয়ার্স রিভিউ আসছে। সো এন্ড অফ ডেতে খেলা শেষে কিন্তু বলতে পারবে না কেউ যে আম্পায়ারের ডিসিশনের জন্য আমি আউট, আমার টিম হেরে গেছে। বা একটা বাউন্ডারি, আচ্ছা বাউন্ডারি নাকি ওভার বাউন্ডারি, অনেক সময় কনফিউজ। সো আম্পায়ারও হিউম্যান বিং, সো সেও ভুল করতে পারে। সো সেটাকে কিন্তু আপনাকে চেক করার জন্য আম্পায়ার্স রিভিউ আছে। সো চেক করে যেটাই পারফেক্ট সেটাতে কিন্তু লাস্টে স্টে করছে। সো যে জিনিসটা আগে আম্পায়ারদের নিয়ে বলা হতো, আম্পায়ার যদি এটা 4 বা 6 দিত বা ওই আউটটা যদি না দিত তাহলে আমার টিমটা জিততো। সো ওই জায়গাতে কিন্তু আম্পায়ার অনেক সেফ। মানে আপনার কি মনে হয় যে ম্যাচ পরবর্তী আম্পায়ারদের নিয়ে আলোচনাটা কমে যাচ্ছে? ডেফিনেটলি অনেক কমে যাচ্ছে। এইখানে যেই জিনিসটা এখন মেইন জিনিসটা হয়েছে সেটা হলো আপনার যেসব জায়গাগুলোতে রিভিউ কোনো সিস্টেম নাই, লাইক আপনার ওয়ান বাউন্স বা বিমার বা মনে করেন যে ওভার দ্য হেড ওয়াইড বল, এই ছোট জায়গাগুলো, যেই জায়গাগুলোতে আপনার রিভিউ কোনো সিস্টেম নাই, এই জায়গাগুলোতে আম্পায়ারদের খুব বেশি সতর্ক থাকতে হবে। কারণ আম্পায়ারদের কাজটা এখন আমার নো বলও এখন অটো নো বল চলে আসছে। সো এইসব জায়গাগুলোতে আম্পায়ারদের খুব সতর্ক থাকতে হবে। সো এই জিনিসগুলো এখন মেইন ইম্পর্টেন্ট আম্পায়ার। ক্রিকেট তো অনেকটা মনস্তাত্ত্বিক খেলা, মনস্তত্ত্বের একটা ব্যবহার থাকে, চাপ থাকে। ক্রিকেটারদের যেমন অনেক সময় ঠিক আছে আউট থেকে নট আউট হয়ে যায়, সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ধরুন একজন আম্পায়ার একটা সিদ্ধান্ত দিলেন, খেলোয়াড়রা সেটাকে চ্যালেঞ্জ করে যদি সেটা আম্পায়ারের বিপক্ষে যায়, ওই আম্পায়ারের উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়ে কিনা বা অবচেতন মনে সে ভাবে কিনা যে আসলে একটা ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলেছিলাম, বাড়তি সময়টা এর কোনো প্রভাব পড়ে? প্রাইমারি স্টেজে আমি যখন ইন্টারন্যাশনাল লেভেলে আসছি তখন আমার কাছে আমার কোনো ডিসিশন যদি রিভিউ হতো তাহলে আমার নিজেকে খুব একটু আতঙ্কে থাকতাম যে পরের ডিসিশনটা কী আসবে, কী করব, এটা কারেক্ট দিব নাকি এটা আবার আমার রিভিউ নেবে। বাট যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না এটা তো আমাকে হেল্প করছে। সো এটাকে এখন আর নর্মালি মনে হয় যে না, এটা আমার পক্ষেই আছে। মেইন জিনিসটা কি দাদা, ওয়ার্ল্ড ক্রিকেট দেখে
যে আপনি একটা ভুল ডিসিশন দেবার পরের বলটা আপনি কত কুইকলি কত স্ট্রংলি আপনি কাম ব্যাক করছেন, এইখানে কিন্তু আপনার পয়েন্ট। সো আলটিমেটলি কিন্তু আপনার ডিসিশন, হ্যাঁ একদিন তো খারাপ যেতেই পারে, একটা দুইটা তিনটা ডিসিশন রিভিউ আপনার চেঞ্জ হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে ডিআরএস বা ডিআরএসটা আম্পায়ারদের পক্ষে কাজ করে। সো আমার কাছে যারা অনেকদিন ধরে আম্পায়ারিং করছে তাদের কাছে ডিআরএসটা খুব একটা প্রবলেম মনে হয় না, একটা ভুল ডিসিশনের জন্য যে তাকে রিভোক করতে হচ্ছে এটার জন্য এখন আম্পায়াররা খুব একটা আপনার নিজের ভিতর অত চাপ নেয় না। কিন্তু এই যে টকব্যাকে যখন বলা হয় যে ইউ আর অন দ্য স্ক্রিন, আপনি আপনার ডিসিশন ঠিক থাকেন অথবা ডিসিশনটা পাল্টে ফেলেন, এই যে বলা টকব্যাকে শোনা থার্ড আম্পায়ার থেকে আসছে, এই সময়ের অনুভূতিটা কেমন থাকে? না ডেফিনেটলি যখন ওই কথাটা বলা হয় যে আপনাকে পর্দায় দেখা যাচ্ছে, ডেফিনেটলি যখন আপনার ডিসিশনটা যখন স্টে করে তখন তো নিশ্চয়ই ভালো লাগে। যখন আপনার ডিসিশনটা স্টে করে না তখন খারাপ লাগার, আসলে একটা সময় খারাপ লাগতো, এখন আসলে খারাপ লাগার কিছু নাই। কারণ কি আইসিসি কেন 2টা বা 3টা রিভিউ দিয়েছে, কারণ ওরাও চিন্তা করে যে একটা হিউম্যান এরর একটা ম্যাচে 2টা বা 3টা হতেই পারে। সো আপনি যদি বাস্তবতাকে মেনে নিতে চান তাহলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। যারা আম্পায়ারিং করছে ইন্টারন্যাশনাল লেভেলে তারা এখন এটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আর সেকেন্ড যে জিনিসটা, একটা সময় দেখবেন আমাদের যখন ডিআরএস প্রথম আসছে তখন একটা রিভিউ, একটা আম্পায়ারে যদি 2-3টা রিভিউ চেঞ্জ করতো, সাধারণ দর্শক বলেন, কমেন্টেটর বলেন বা যারা ক্রিকেট সংশ্লিষ্ট লোক তারা কিন্তু সবাই আম্পায়ার নিয়ে বলতো, আজকে কথা বলতো যে আজকে 2টা রিভিউ হয়েছে বা 3টা ওর আনচেঞ্জ হয়েছে বা চেঞ্জ হয়েছে। এখন কিন্তু এগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। এখন কথা ম্যাক্সিমাম হচ্ছে কোনটা, যে আম্পায়ার অনেক উইক, একটা টিমকে বেশি ফ্যাসিলিটি দিচ্ছে, লাইক একটা টিমকে বেশি তাকে সাবস্টিটিউট অ্যালাউ করছে ভিতরে আসার জন্য, বাইরে যাওয়ার জন্য, আর একটা টিমকে দিচ্ছে না। তো এইসব জিনিসগুলো আসলে মেইন এখন ফোকাস করে। আচ্ছা, আর একটা আপনি বলছিলেন যে একটা দিন খারাপ যেতেই পারে, এটা ক্রিকেটে সবার ক্ষেত্রেই হয়, যে কোনো ব্যাটসম্যান, সেরা ব্যাটসম্যানেরও একটা খারাপ দিন যখন যায়, বেস্ট আম্পায়ার হয়তো তার এগেনস্টেই একটা বাজে সিদ্ধান্ত দিয়ে দিলেন, হয়তো একটা ভালো ফিল্ডার একটা বাজেভাবে তাকে রান আউট করলেন, এইসব জিনিসগুলো হতো। এইটা কি এখন কমে আসবে কিনা সেই জায়গায়, যে ভালো আম্পায়ার আর ভুল সিদ্ধান্তে দিতে পারছেন না কারণ এখানে থার্ড আম্পায়ার থাকছে বা রিভিউ থাকছে? এটা তো একটা আসলে খেলোয়াড়দের জন্য একটা ভালো দিক কিনা? আসলে সত্যি কথা বলতে গেলে আম্পায়ারকে তাকে এখন মার্কিং করা হয় একটু ডিফারেন্ট ওয়েতে। আমাদের যে 4-5টা যে পয়েন্ট আছে যার উপর আমাদের মার্কিং করা হয়, ডিসিশন মেকিং পয়েন্টটা সবার লাস্টে। প্রথমে আসে আপনার কন্ট্রোলিং, আপনি কীভাবে ম্যাচটা কন্ট্রোল করছেন, তারপরে আসবে ম্যান ম্যানেজমেন্ট, তারপরে আসবে আপনার কমিউনিকেশন স্কিল, তারপরে আপনার আসবে হলো ল অ্যান্ড প্লেইং কন্ডিশনের ইমপ্লিমেন্ট, নাম্বার 5 আসবে আপনার ডিসিশন মেকিং। সো তাহলে এখন থেকে আপনি বুঝতে হবে যে ওয়ার্ল্ড ক্রিকেট এখন ডিসিশন মেকিংটাকে অত গুরুত্ব দিচ্ছে না, যেটা ওরা যে আগে আদার মেইন ওরা যে জিনিসটা দেখে সেটা হলো আপনার কন্ট্রোলিং, আপনি ম্যাচটা কীভাবে কন্ট্রোল করলেন। আপনি একটা ভুল ডিসিশন বা 2টা ভুল ডিসিশন দেওয়ার পরও যে টিম যারা খেলছে তারা কি আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে নাকি তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারছেন, এইটা এখন তারা মেইন দেখে। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আপনি এশিয়া কাপের ফাইনাল করলেন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই তো বাড়তি কিছু চাপ, বাড়তি স্নায়ুর যুদ্ধ, খেলোয়াড়দের করে, দর্শকদের উপর চাপ পড়ে, সব কিছু। এই ম্যাচের আগে আপনার উপর কি কোনো চাপ ছিল? জীবনে প্রথম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করছি, আপনি ভালোভাবে জানেন যে ক্রিকেট ইন্ডিয়া পাকিস্তানের উপর কোনো ম্যাচ নেই। যেখানে প্রথম যে ইন্ডিয়া পাকিস্তান করলাম সেটা 100 কোটির উপরে ভিউয়ার ছিলেন, টিভি ভিউয়ার্স। সেকেন্ড ম্যাচ ছিল 125 কোটি, আমি গ্যালারি দর্শকদের কথা বাদিয়ে দিলাম। সো একটু তো প্রেশার নিয়েছিলাম, বাট সত্যি কথা বলতে নিজেকে এভাবে তৈরি করেছি যে জানি আমি এই ম্যাচটাকে সাকসেসফুলি রান করতে পারি, তাহলে নট অনলি আমাদের বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা বিশাল ক্ষেত্র তৈরি হবে। এবং ধন্যবাদ আল্লাহকে এবং আমাদের বাংলাদেশের, সত্যি কথা বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং তাদের দোয়া যে আমি 2টা ম্যাচই খুব সাকসেসফুলি শেষ করতে পেরেছি, যার জন্য সত্যি কথা বলতে যে এখন ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু বাংলাদেশের আম্পায়ারদের অন্য দৃষ্টি দেখছে, যেটা এশিয়া কাপের আগেও সবসময় তারা চিন্তা করতো বাংলাদেশের আম্পায়াররা অনেক উইক, বাট এখন তাদের সেই চিন্তা ধারণা চেঞ্জ হয়েছে। আচ্ছা, ম্যাচ শেষে ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে বা খেলোয়াড়, তাদের টিম ম্যানেজমেন্ট কোনো রকমের কমপ্লিমেন্ট বা তাদের সঙ্গে আপনার কোনো কথাবার্তা না? ম্যাচ পরবর্তী সময় যেটা হয়েছে যে আমরা যখন খেলা শেষ করে যখন আমরা নর্মালি একজনের সাথে হাত মিলাচ্ছি, তখন উইনিং টিম, লুজিং টিম সব টিমই কিন্তু আমাদের বলছে ওয়েল ডান,
গুড আম্পায়ারিং। এবং ইন্ডিয়া টিম আমাদের হোটেল ছিল না, বাট পাকিস্তান টিম আমাদের হোটেলে ছিল। আমরা যখন ব্রেকফাস্ট একসাথে নামতাম, সবাই খুব হ্যাপি। যেমন ফাইনালের পর ওয়াসিম আকরাম নিজে আমাদের সাথে মাঠে এসে কথা বলছিল যে তার ক্রিকেটিং, তার এশিয়া কাপে তার প্লেইং ক্যারিয়ার এবং তার পরে এত ভালো আম্পায়ারিং, মানে নট অনলি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, টোটাল টুর্নামেন্টে এত ভালো আম্পায়ারিং সেই পর্যন্ত দেখেনি। এবং আমার কাছে কিছু ক্লিপস আছে যেটা আমাকে ইন্ডিয়ান আম্পায়ার আমাকে পাঠিয়েছে, রবি শাস্ত্রী, মানজেকারেরা ভূয়সী প্রশংসা করেছে আম্পায়ারদেরকে। আমরা আবার এশিয়া কাপ থেকে টি-20 বিশ্বকাপের দিকে যাই, যে আগামীর দিকে যদি তাকায়, কখনো শঙ্কা জাগে যে আসলে ক্রিকেট নামক খেলাটা অতি বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেলে এটা সৌন্দর্য নষ্টটা হবে এবং খেলাটা অনেক বেশি রোবোটিক মনে হবে, সেই শঙ্কা আছে কিনা? আমি আসলে দাদা দেখি কেন, সময়ের দাবিতে সবই চেঞ্জ হচ্ছে। সো এখন যেখানে আপনার এত মানি ইনভলভ, যেখানে আপনার টিমগুলো এখন সবাই জিততে চাচ্ছে, সবাই এখন ক্রিকেটার জেন্টেলম্যান গেমের পর্যায়ে পড়ছে না। সো ওই সেন্সে আমি মনে করি না, প্রযুক্তি ব্যবহার সুষ্ঠু এবং সুন্দর নির্ভুল ক্রিকেটের জন্য দরকার আছে। এবং সেটা এখন পর্যন্ত যা হচ্ছে, যেমন আমি আপনাকে বলি, যেটা হচ্ছে যে আপনার নো বল একটা আম্পায়ার পক্ষে খুব ডিফিকাল্ট। 140-145 একটা বল করে, তার কখনো তো 150ও হচ্ছে, সেটা আমি নর্মালি বলছি, তার ফুট মার্ক দেখে তারপরে তাকে সামনে যে সে কটবেন হলো কিনা লেগ বিফোর, ইটস ভেরি ডিফিকাল্ট। যখন এই নো বলটা আপনার টেকনোলজির মাধ্যমে চলে আসছে, থার্ড আম্পায়ারের কাছে চলে আসছে, তখন এখন আপনি একটু লক্ষ্য করে দেখবেন দাদা, লেগ বিফোর কটবেনের আগের রেশিও হচ্ছে কিন্তু এখন রেশিও অনেক ভালো, বিকজ একটা আম্পায়ারের জন্য এখন একটু ইজি হয়ে গেছে তার ডিসিশন মেকিংয়ের জন্য। সো আমার মনে হয় যে ছোটো ছোটো চেঞ্জ যেগুলো দরকার সেগুলো করছে আইসিসি। এবং আপনি খুব ভালোভাবে জানেন, যারা এই একটা বছর পুরা একটা কমিটি আছে, একটা প্যানেল আছে, যেখানে রানিং ক্রিকেটার, এক্স ক্রিকেটার, আম্পায়ার্স, ম্যাচ রেফারিজ, এরা সবাই ইনভলভ। তারা এক বছর অবজার্ভ করে ক্রিকেটটাকে। এই অবজার্ভ করে এবার আমরা দেখছি যে বেশ কিছু পরিবর্তন আসছে। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে যে ক্রিকেট কমিটি ছিল, বা তারা বেশ কিছু সুপারিশ দিচ্ছে, সেটা অক্টোবর 1 তারিখ থেকেই সেটা ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। তো এই জায়গায় একটু উল্লেখযোগ্য বিষয় যে ধরুন আগে একটা বল যদি কোনো ব্যাটসম্যান স্ট্রাইকিং এর দিয়ে খেলার পরে ক্রস করতেন, তারপরে যদি আউট হয়ে যেতেন, তাহলে ক্রস করার পরে সিদ্ধান্ত হতো যে ঠিক আছে নতুন ব্যাটসম্যান কোথায় এসে গার্ড নেবেন। কিন্তু এখন একদম সেটেল করে দিলেন যে এন্ড থেকে আউট হচ্ছেন সেই এন্ডেই তাকে দাঁড়াতে হবে। এটাকে কীভাবে দেখেন? এটা যদি আপনি দেখেন ওয়ান ডে এবং টি-20 ক্রিকেটটা কিন্তু যত লজ অ্যান্ড প্লেইং কন্ডিশন সব কিন্তু ব্যাটসম্যানদের ফেভারে, মানে ব্যাটসম্যান গেম হয়ে গেল, ব্যাটসম্যান গেম হচ্ছে। বলারদের বা ফিল্ডিং সাইডকে একটু ফেভারে কিন্তু কিছু না। এটা কিন্তু আমার মনে হচ্ছে যে ফিল্ডিং সাইড একটু ফেভারে। একটা মনে করেন যে একটা 3 নম্বর ব্যাটসম্যান একটা 7 নম্বর ব্যাটসম্যানের সাথে ব্যাটিং করছে, তো 7 নম্বর ব্যাটসম্যানটা শর্ট খেলতে যে ক্যাচ উঠিয়ে দিল এবং তারা ক্রস করলো, 7 নম্বর ব্যাটসম্যানটা আউট হয়ে গেলে সো এটা কিন্তু একটা বলারের জন্য একটু টাফ হয়ে যায়। সো বলার জন্য ইজি করার জন্য যেটা করেছে যে ইনকামিং ব্যাটসম্যান সে এসে ফেস করবে। সো আমার কাছে মনে হয় যে একদিকে ঠিক আছে, আপনি শুধু ব্যাটসম্যান নির্ভর যদি ক্রিকেটটা করে ফেলেন, তখন আলটিমেটলি 2 দিন পর আপনি কোনো বলার খুঁজে পাবেন না। এটা অনেকটা স্পোর্টিং সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। ডিসিশনটা খুব ভালো নিয়েছে। টি-20তে তো আরও বেশি কুইক সিদ্ধান্ত নিতে হয়। তো এই কুইক সিদ্ধান্ত আপনি প্রথমেই বলছিলেন যে কীভাবে আম্পায়ার খেলাটা পরিচালনা করছে, এই পরিচালনার ভেতরেই থাকে যে টাইম ইন করলো কিনা, আসছে কিনা, সময় বেশি নিচ্ছে কিনা, এগুলো কীভাবে দেখেন? এবার কিছু চেঞ্জের ভিতরে কিছু চেঞ্জ আপনাকে বলি, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে টাইমের ভ্যালুটা কত। এর ভিতরে একটা চেঞ্জ এসেছে যে ওয়ান ডে এখন টেস্টে 2 মিনিটের ভিতর ইনকামিং ব্যাটসম্যানকে নেক্সট বলের জন্য ফেস করতে হবে। তার মানে 2 মিনিটের ভিতর ঢুকা না, কিন্তু সে আসবে, গার্ড নিবে, দাঁড়াবে, 2 মিনিটের ভিতর নেক্সট বলটা ফেস করবে। আর টি-20 হচ্ছে 90 সেকেন্ড, 90 সেকেন্ডের ভিতর 30 সেকেন্ড কম, হ্যাঁ, তাকে ফেস করতে হবে। একটা গেল। সেকেন্ড আর একটা দেখেন দাদা, যেটা করেছে যে যদি আপনি টি-20তে টাইম মতো যদি আপনি ওভার শেষ না করতে পারেন, তাহলে আপনি অন ফিল্ড পেনালাইজ হচ্ছে ফিল্ডিং সাইড। এর পিছনে মেইন কারণ কি, আপনার সবাই মিডিয়ার সাথে জড়িত। একটা মিডিয়া যখন একটা খেলা পরিচালনা করে, তাকে একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয় যে এর ভিতরে তুমি খেলা শেষ করবে, এর বিনিময়ে তাদের যেই রেভিনিউ বেশি আসবে, অনেক কিছু আছে।
লাস্ট 2 বছর দেখা গেছে যে একটা খেলা যদি 3 ঘন্টা হয়ে থাকে সেই খেলাটা মোটামুটি 3.5 ঘন্টার নিচে হচ্ছে না। সো 30 মিনিটস কিন্তু আপনার এক্সট্রা তাকে অনেক টাইম চলে যাচ্ছে, তা পেমেন্ট করতে হচ্ছে বা যাই হোক। সো এইসব সব, এবং একটা দেখেন একটা প্লেয়ার বা একটা আম্পায়ারকে কিন্তু আপনি ওই সাডেন টাইমের জন্য আপনি তাকে পে করছেন, এক্সট্রা টাইমের জন্য তাকে পে করছেন না। সো এখানে সব কিছু মিলিয়ে এই টাইমটাকে জানি আমরা পারফেক্ট টাইমে তো খেলাটা শেষ করতে পারে, ক্রিকেটটা শেষ হতে পারে, এই জন্য কিন্তু এই নিয়মগুলো চেঞ্জ করা হয়েছে। এটা কিন্তু অনেক 2-3 বছর ধরে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন কোনো খেলায় কিন্তু আপনার 7 ওয়ানডে যদি ধরেন আপনার 7 ঘন্টায় কিন্তু কখনোই কোনো খেলা শেষ করতে পারে না, ইভেন তো 7.5 ঘন্টা শেষ করতে পারছেন না, টি-20ও 3 ঘন্টায় শেষ হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আপনার এই চেঞ্জেসগুলো আসছে। এই চেঞ্জেসগুলো সময়ের দাবিতে খুবই দরকার ছিল। আচ্ছা, এবার আমরা আবার একটু টি-20 যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে সেইটা সামনে রেখে যদি বলি যে আইসিসি টুর্নামেন্ট, অনেকে চিন্তা করে যে অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে, অস্ট্রেলিয়ান উইকেট কেমন হবে, অনেক রকম দুশ্চিন্তা, বাংলাদেশের মানুষ তারও বেশি। কিন্তু যখন একটা আইসিসি টুর্নামেন্ট, সেখানে কি মনে হয় যে উইকেট অনেক বেশি আইসিসির একটা প্রেসক্রিপশন অনুযায়ী হয়, যেখানে আপনি টাইমলি কথা বলছেন যে দর্শক বিনোদনের ব্যাপার থাকে, টেলিভিশনে কাভারেজের ব্যাপার থাকে, তেমন কোনো এই জায়গায় উইকেটগুলো কেমন কি হতে পারে? দেখেন, যখন আপনার দ্বিপাক্ষিক কোনো সিরিজ চলে তখন আপনি হোম অ্যাডভান্টেজ আপনি নিতে পারেন। হোম অ্যাডভান্টেজ বলতে আমি বোঝাচ্ছি যে আপনি বাংলাদেশের সাথে খেলছেন, কথার কথা অস্ট্রেলিয়া জানে যে বাংলাদেশের পেস বোলিং ভালো খেলতে পারে না, সেখানে গাব্বার উইকেট কিরকম হতে পারে সেটা বোঝাই যাচ্ছে। আইসিসি কোনো ইভেন্টে আপনি চাইলেই পারবেন না, আইসিসি একটা প্রেসক্রিপশন থাকে যে এই মানে আপনার উইকেট বানাতে হবে, মোটামুটি স্পোর্টিং হবে। এখন কথা দাদা যে আপনার তো ওয়েদার বা আপনার ক্লের উপর তো আপনার হাত নেই বা আইসিসি হাতে, এটা তো ন্যাচারাল। সো ওই যেই অ্যাডভান্টেজটা পাবে ওইটাই হোম অ্যাডভান্টেজ, এর বাইরে কোনো হোম অ্যাডভান্টেজ নিতে পারবে না। হোম অ্যাডভান্টেজের ব্যাপারটা তো আপনি খুব ক্লিয়ার বললেন যে যেমন বাতাসের উপর তো নিয়ন্ত্রণ থাকবে না, মেঘাচ্ছন্ন আকাশ হলে সেটা কারো নিয়ন্ত্রণে থাকবে না, সেইগুলো ওর হোম অ্যাডভান্টেজ না থাকলেও ওই ধরনের কন্ডিশনে যারা খেলে অভ্যস্ত তারা একটা বাড়তি সুবিধা পাবে। কিন্তু বাংলাদেশের অবস্থাটা কি হতে পারে অস্ট্রেলিয়ায়? যদিও আমাদের অতীতের স্মৃতি যদি বলি যে 2015 বিশ্বকাপ, সেটা 50 ওভারের ম্যাচ, কিন্তু সেই স্মৃতিগুলো ভালো ছিল। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় বাংলাদেশ কেমন কি করতে পারে? আসলে দেখেন, যখন আপনি কারোর সম্বন্ধে কোনো কমেন্ট করতে যাবেন তখন ঝুঁকিপূর্ণ কমেন্ট না, তখন আপনার অতীতের রেকর্ড কিন্তু আপনাকে কমেন্ট করতে হেল্প করবে। সো আমরা যদি আমাদের টি-20টা ধরি, আমরা রিসেন্ট যে আমাদের রেকর্ডটা ভালো না। আর সেকেন্ড যে জিনিসটা দাদা, আমি কখনোই বাংলাদেশ টিম কোনো ন্যাশনাল টিম সম্বন্ধে কখনো কমেন্ট করতে আমি কখনোই ইন্টারেস্টেড না, এই জন্য যে আমি ওই লেভেলে কখনো ক্রিকেট খেলি না। আমি বিশ্বাস করি যদি আমি ওই লেভেলে ক্রিকেট খেলতাম তাহলে আমার ওদের সম্বন্ধে কমেন্ট করার অধিকার আমার থাকতো, বাট আমি যখন ওই লেভেলে খেলি নাই আমার মনে হয় না আমার ওই যোগ্যতাটা আসে। নাকি আইসিসির ম্যাচ আম্পায়ার হিসেবে আপনি নিজে একটা ওইটাও একটা কারণ, বাট আমি সত্যি কথা বলতে আমি যখন যে লেভেল পর্যন্ত নিজেকে রিচ করতে পেরেছি তার উপরে লেভেলে আমি কখনো কথা বলতে আসলে পার্সোনালি আমি পছন্দ করি। এবার আপনি একদম যদি দর্শক হিসেবে বলেন যে ধরুন বাংলাদেশের দুটো ম্যাচই পড়ে যাচ্ছে অ্যাডিলেডে, এই অ্যাডিলেডেই কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল, সেই জায়গার স্মৃতিটা তো অবশ্যই হয়তো ওই দলের অনেক খেলোয়াড় নেই বা নেই, তারপরেও কি একটা স্মৃতি মানুষকে জাগিয়ে তোলে না, মানুষকে উস্কে দেয় না যে ভালো কিছু করার ভেতর থেকে একটা তাগিদ অনুভব করতে পারে খেলোয়াড়রা? এখন ক্রিকেট মনস্তত্ত্ব কি বলে, আপনি তো ক্রিকেটটা খেলেছেন, স্মৃতিটা আসলে 2 রকম ভাবে আপনাকে মোটিভেট করতে পারে। একটা স্মৃতিকে আপনি আনন্দ দিতে পারে, একটা স্মৃতিকে আপনাকে সাহস যোগাতে পারে। এখন আপনি কোনটা হিসাবে সেটা নেবেন সেটা বড় জিনিস। আপনাকে সাহস যোগাবেন, ওই স্মৃতিটাকে আপনাকে সাহস যোগাবে, নাকি আপনি ওই স্মৃতিটাকে মনে করে আপনার নিজেকে আনন্দিত মনে করবেন। সো এইখানে আসলে ডিপেন্ড করে এখন কিভাবে নেয়। আর আমার কাছে মনে হয় বিক্ষিপ্তভাবে 1-2টা ম্যাচ জিতে আপনি যদি ওইটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে চান তাহলে ওই স্বপ্নটা আসলে দেখাটা ভুল হবে। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ টিম একটা টি-20 বিশেষ করে একটা বিবর্তনের ভিতরে যাচ্ছে, এবং আমার ধারণা এই টিমটা একটা না একটা সময় দাঁড়িয়ে যাবে। এখন আমরা যে সমালোচনাগুলো করছি হয়তো এই সমালোচনাগুলো আরও কিছুদিন পর যাদের নিয়ে করছি তারা আমাদেরকে সে ফিরিয়ে দিবে। সেটা বাংলাদেশের মানুষ তো সেটা চায় যে বাংলাদেশ ভালো করুক, যত বেশি ভালো করবে। আর সমালোচনাটাকে আমরা সবসময় মনে করি যেটা নেতিবাচক, ঠিক নেতিবাচক না, সমানভাবে আলোচনা, সেটিই তো সমালোচনা। আর তার ভালো দিক হলে তো ভালোটা আমরা বলি। বাংলাদেশ থেকে সরে গিয়ে যে
টি-20তে আসলে বলা যায় না, টি-20 অনেকটা টসের মতো, কে জিতবে না জিতবে, 20 খেলা, 120টা বলের খেলা, কিন্তু অনেক রকম হতে পারে। কিন্তু যারা বর্তমান চ্যাম্পিয়ন, সে অস্ট্রেলিয়া নিজের মাটিতেই খেলবে। ফেভারিটের তালিকা যদি আপনি করেন একদম দর্শক হিসেবে, ভুলে যান আপনি আম্পায়ার, যদি দর্শক হিসেবে অস্ট্রেলিয়াকে কতটা ফেভারিট হিসেবে দেখেন? আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়া মানে এবার টি-20তে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, আমি 1 নম্বরে নিউজিল্যান্ডকে রাখবো, 2 ইংল্যান্ডকে রাখবো, 3 অস্ট্রেলিয়াকে রাখবো। আমি ইংল্যান্ডকে 1 নম্বরে রাখতাম যদি ওদের ফুল টিমটা খেলতে পারতো। ডার্ক হর্স বা কালো ঘোড়া, অঘটন ঘটিয়ে কাপ জিততে পারে এরকম দলের নাম আসলে অঘটন ঘটিয়ে কেউ ওই কাপ জিততে পারবেন এবার। আর যদি আপনি বলেন ইন্ডিয়া পাকিস্তান কিন্তু ডার্ক হর্স হিসেবে আপনি ধরতে পারেন না। এই 3 জনের বাইরে যদি কারো চ্যাম্পিয়ন হওয়ার মতন আমি মনে করি, মানে আমার ধারণা, তাহলে ইন্ডিয়া বা পাকিস্তানেরই আছে। শ্রীলঙ্কা নেই। আমি শ্রীলঙ্কাকে আসলে, কিন্তু তাদের টি-20 ইতিহাস কিন্তু ভালো, ডেফিনেটলি ইতিহাস ভালো, বাট আমি নিজেও এবার শ্রীলঙ্কার একটা ঐতিহাসিক জয় সাক্ষী। বাট আমার কাছে মনে হচ্ছে ক্রিকেটে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, বাট শ্রীলঙ্কাকে কোয়ালিফাই খেলে যখন তারা আসবে, ডেফিনেটলি তারা কোয়ালিফাইড করবে এবং তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। তারা ইংল্যান্ডের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে 2-3টা বাড়তি ম্যাচ খেলার সুযোগ পাবে। বাট আমি পার্সোনালি মনে করি এই 3টার বাইরে যদি কেউ চ্যাম্পিয়ন হওয়ার মতন যোগ্যতা থাকে, আইদার ইন্ডিয়া আইদার পাকিস্তান। আসলে টি-20 ক্রিকেটে ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন, ক্রিকেটেই ভবিষ্যৎবাণী করা কঠিন, টি-20 তো আরও বেশি কঠিন কাজ। তারপরেও আরও আপনার জন্য কঠিন, কিছু নিয়মকানুনের ভেতর দিয়ে আপনাকেও চলতে হয়। সুতরাং তারপরেও আপনি অনেক কথা বলেছেন, ধন্যবাদ মাসুদুর রহমান মুকুল। প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপ আপনারা উপভোগ করুন এবং আমরা টি-20 বিশ্বকাপে এই বিশ্বকাপ নিয়ে আরও অনেক আলোচনা করব আমাদের ক্রিকেট টক অনুষ্ঠানে। নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার জন্য রইল শুভকামনা। ক্রিকেট উপভোগ করুন, ক্রিকেটের মধ্য দিয়ে জীবনকে নতুনভাবে দেখুন, নিজেকে নতুনভাবে আবিষ্কার করুন, কারণ ক্রিকেট অনেকের বেঁচে থাকার শক্তি, অনেকের কাছে ক্রিকেট একটা দর্শন। সেই দর্শন মেনে নিয়ে আপনারা সুন্দর ভালোভাবে দিন যাপন করুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।